আচ্ছা, শুরু করলাম আমরা আজকের মতো। আচ্ছা, ফার্স্ট আমরা একটা প্রবলেম যেটা সব পেলাম সেটা হচ্ছে অনেকের কানেকশনটা আসতেছে না। তো আমরা যেহেতু জেএসপিতে কাজ করব আমাদের আরও কিছু লাইব্রেরি লাগবে। ঠিক আছে, সো লাইব্রেরিগুলো বাইরে থেকে খুঁজে খুঁজে ডাউনলোড করতে হয়। তো আমি গিটে রেখে দিয়েছি, সো আমি গিট থেকে নিয়ে নিচ্ছি আর কি। সো আমি আমার গিটে চলে আসলাম, এখান থেকে আমি আমার রিপোজিটরিতে চলে যাচ্ছি। সো আপনারা একটু দেখে রাখেন, আপনারা এখান থেকে নিয়ে নেবেন এটা। সো এখান থেকে আমরা চলে যাব এই যে জেএসপিতে, এখানে রাখা আছে, যে কোনো একটাতে গেলেই হবে। আমি এটাতে গেলাম, দুইটাতেই রাখা আছে এটা। সো এখান থেকে আমি চলে যাব লিপ ফোল্ডারটায়। এগুলোকে আমি আলাদা আলাদা করে রাইট ক্লিক করে অন করতে পারি, অথবা কন্ট্রোল ধরে ধরে প্রেস করে দিচ্ছি, সবাই যে নতুন নতুন করে ট্যাবে অন হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো এই যে অন হয়ে গেল। সো এটা হচ্ছে আমার জাকার্তা সাবলেট জেএসটিএল এপিআই। এটা কেন লাগবে একটু পরে বলবো। সো এটা আমরা ডাউনলোড দিয়ে দিলাম। আর এটা হচ্ছে জেএসটিএল এপিআই, জেএসটিএল এপিআই একই তো জিনিস, একই জিনিস দুইবার নিব কেন? আচ্ছা, এটা এর কানেক্ট অলরেডি আমাদের নেওয়া আছে, যাদের লাগবে তারা এখান থেকে নিয়ে নেবেন। আর এসকিউএল জার যেটার জন্য কানেকশনে ঝামেলা করবে সেটাও আমরা এখান থেকে নিয়ে নিলাম। ওকে, এইবার আমাদের কাজ হবে সবচেয়ে বেস্ট প্র্যাকটিস যেটা আমি সেটা দেখাচ্ছি আপনাদেরকে। সেটা হচ্ছে গিয়ে এই জাকার্তা এটা, আর আগের দিন আমরা নিয়েছিলাম কানেকশন। এটা কোথায় আছে যেন আল্লাহ জানে। আচ্ছা, আমি এখান থেকে এটাকে আগে নিয়ে নিলাম, কপি করে নিয়ে আমি চলে যাচ্ছি আমার কোডে। এই যেখানে লিপ ফোল্ডার আমি এটা বানিয়ে রেখেছিলাম, দেখেছেন তো? সো এটার মধ্যে আমি এটা পেস্ট করে দিলাম। দেওয়ার পরে যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে এই ফোল্ডারটাকে আমি দেখেন, ফোল্ডারটাকে পুরোটা আমি কপি করে নিয়ে গেলাম। এই লিপ ফোল্ডারটাকে কপি করে নিয়ে গিয়ে আমি যেই প্রজেক্টটা কাজ করছি সেই প্রজেক্টটা যেখানে আছে ওখানে চলে যাব। সো আমার প্রজেক্টটা হচ্ছে কি নেটবিনস প্রজেক্ট, খুব সম্ভবত নাম ফার্স্ট ওয়েব। সো এই ফার্স্ট ওয়েবে চলে যাব, গিয়ে সরাসরি এটার ভিতরেই পেস্ট করে দিব। এটার মানে হচ্ছে আপনি যখন এই প্রজেক্টটাকে নিয়ে কোথাও মুভ করবেন তাহলে আর প্রবলেমটা হবে না, কারণ ওটার মধ্যে কিন্তু আমি রেখেছি অন্য একটা ফোল্ডারে। তা আপনি যখন এটাকে কপি করে আরেকটা কম্পিউটার রাখবেন ওই ফোল্ডার আসবে না, সেম টু সেম ফোল্ডার হওয়ার চান্স নাই, তাইলে আপনি খুঁজে পাবেন না। তো সবচেয়ে বেস্ট হচ্ছে যেই প্রজেক্টে কাজ করবেন সেই প্রজেক্টের মধ্যে লিপ ফোল্ডারের মধ্যে জমা করে রাখবেন। এবার আমি এখান থেকে এগুলোকে ইম্পোর্ট করে নিচ্ছি আবারও। সো আমি এখানে চলে আসলাম, লাইব্রেরিজ, অ্যাড জার ফোল্ডার। আমার যেহেতু কানেকশন এমনিতে চলে এসেছে, আমি কানেকশনটা নিচ্ছি না, আমি শুধু নেব জাকার্তা সাবজেক্ট এপিআই জেএসপি এটা। সো আমি এটাকে এখানে নিয়ে নিলাম। সো এখানে চলে এসেছে, আমাদের একটু পরে এটা কাজে লাগবে, কারণ আমরা বলেছি যে আমরা HTML লিখব, ওইটার মধ্যেই আমরা জাভা কোড লিখব। সো জাভা কোডের সাপোর্টটাকে আনার জন্যে আমাদের এই লাইব্রেরিটাকে নিতে হচ্ছে। এই লাইব্রেরিটা আমাদেরকে জেএসপি কোড লিখতে হেল্প করবে, আর এটা যেটা জেএসপি পেজ সেটাও সে বুঝবে, এবং এই পেজটাকে কীভাবে পড়তে হবে সেই গ্রামারটা ওর কাছে বলা আছে। এই জন্য আমরা এই লাইব্রেরিটাকে নিয়ে নিলাম। ঠিক আছে, আমরা গতকালকে এটা বানিয়েছিলাম, মানে গত ক্লাসে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই ক্লাসটা যে আসলে কাজ করছে কি করছে না সেটা বোঝার মতো কোনো কোডই আমরা লিখিনি। সো যদি চাই যে এটা আসলে কাজ করছে কিনা চেক করতে, তাহলে আমরা এটাকে একটা ক্লাস দিয়ে চেক করতে পারি, কিন্তু আমি মানে ওই সময়টা নষ্ট করতে চাচ্ছি না, যেহেতু আমাদের সময় এমনিতে একটু কম। আমরা সরাসরি এটাকে ইমপ্লিমেন্টেশনে নিয়ে যাই, আমাদের মূল কাজের মধ্যে নিয়ে যাই। ওইটা করতে করতে আমরা চেক করব যে ও আসলে আমাদেরকে প্রপার সার্ভিসটা দিচ্ছে কিনা। ক্লিয়ার? ওকে, সো আমরা তাহলে পরের স্টেপে চলে যাব। পরের স্টেপ হচ্ছে আমাদের যেটা করতে হয়, আমরা যেটা করব এই সোর্স প্যাকেজের মধ্যে এসে রাইট ক্লিক করে নিয়ে থেকে আমরা একটা জাভা ক্লাস নিয়ে নেব, এবং এই ক্লাসটার আমরা নাম দিব স্টুডেন্ট DAO, ডাটা অ্যাক্সেস অবজেক্ট। ইট মিনস ওর মাধ্যমেই আমরা ডাটাবেজের সাথে কমিউনিকেশন এস্টাবলিশ করব, এবং ডাটাবেজের মধ্যে কি যাবে কি আসবে, কিভাবে যাবে কিভাবে আসবে, এই টোটাল প্রসেসটাই আমরা এই জায়গায় লিখে রাখবো। বুঝতে পারতেছি? এই জন্য এটাকে বলা হয় ডাটা অ্যাক্সেস অবজেক্ট। ওকে, ডাও সংক্ষেপে বলে। এটার জন্য একটা প্যাকেজ দিয়ে দিচ্ছি আমি। সো প্যাকেজটার নামও আমি দিয়ে দিলাম ডাও, অ্যান্ড দেন আমি এটাকে ফিনিশ করে দিলাম। ডাটাবেজের সাথে কথা বলবে, দেখেন এই যে এখনই শুরু করছি, দেখলেই বুঝবেন কিছুক্ষণের মধ্যেই।
সো ডাটাবেজের সাথে কথা বলবে, কিভাবে বলবে, এই কাজগুলোই আমরা মূলত এখানে ওকে বলে দিব। ঠিক আছে, তাহলে শুরু করছি আমরা। তো সবার আগে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ক্লাসটাকে নিয়ে কাজ করতে হলে একটু আগে আমরা যে ক্লাসটা বানিয়েছি, ইট মিনস ইউটিল ক্লাসটা, ডিবি ইউটিল যে ক্লাসটা, এই ক্লাসটার হেল্প লাগবে। বিকজ ডাটাবেজের কানেকশন ছাড়া তো আমরা ডাটাবেজের সাথে কথা বলতে পারবো না। সো কানেকশনটাকে সবার আগে এই জায়গাটার মধ্যে পুশ করতে হবে। সো পুশ করার জন্য আমরা যেটা করব, ক্লাসের নামটা ঠিক আমরা যেভাবে লিখেছি, ডি ক্যাপিটাল, বি স্মল, তারপরে ইউ ক্যাপিটাল, এতটুকু লিখলেই, কন্ট্রোল স্পেস বার দিলেই ও আপনাকে সাজেস্ট করবে যে আপনি কি এইটাকেই চাচ্ছেন কি না। সো আমি বলছি আমি এটাকেই চাচ্ছি। সো কন্ট্রোল স্পেস বার দিয়ে একটা ভ্যারিয়েবল দিয়ে দিলাম, এটার নাম দিয়ে দিলাম ডি ইউ, যেহেতু ডেটাবেস ইউটিল। আপনি আরও বড় কিছু লিখতে পারেন, কোনো সমস্যা নেই। দেন ইকুয়াল সাইন দিয়ে আমরা এখানে লিখব নিউ, তারপর কন্ট্রোল স্পেস বার, এন্টার, আবারও এন্টার। ইট মিনস এই ক্লাসটার মধ্যে ডিভি ইউটিলের একটা কপি তৈরি করলাম, একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। সো এই অবজেক্টটাই, এই ডিইউ নামে যে শব্দটা আমরা লিখলাম, এই শব্দটাই এখন খুব পাওয়ারফুল হয়ে গেছে এবং ওই ডাটাবেজের যে ব্যাপারগুলো আমাদেরকে এখানে দেয়া দরকার, সে এই ব্যাপারগুলোকে আমাদের এই ক্লাসের মধ্যে দিয়ে দিবে চাইলেই। ওকে ফাইন। সো আমরা আমাদের পরবর্তী স্টেপ শুরু করলাম, মাত্র আমরা ওকে এখানে কল করে নিয়ে আসলাম। তো এইবার আমরা একে একে মেথড বানাবো। ওকে, সো মেথড বানাবো। মেথডগুলো কেমন শিখেছি না আমরা, মেথড কীভাবে বানাতে হয়। সো আমরা মেথড বানাচ্ছি। সো পাবলিক, এই মেথডগুলোকে আমরা স্ট্যাটিক বানাবো। স্ট্যাটিক বানাবো, কেন বানাবো না সেটা একটু পরে বলবো, আগে বানাচ্ছি, জাস্ট মাথায় নিয়ে যান। এই মেথডের আমি নাম দিলাম সেভ স্টুডেন্ট। ইট মিনস স্টুডেন্টকে আমি সেভ করবো ডেটাবেসের মধ্যে। ডেটাবেস তো আমরা বানিয়েছি। ও গুড, পাবলিক স্ট্যাটিক ভয়েড লাগবে একটা, যেহেতু আমি কোনো ডেটা টাইপ দেই, রিটার্ন টাইপ দেইনি। দেন একটা ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, দেন এরকম একটা সেকেন্ড ব্র্যাকেট, একটা মেথডের বেসিক স্ট্রাকচার আমরা রেডি করলাম। এবার আরও কাজ আছে। এই মেথডটাকে কাজ করানোর জন্য আমরা এখানে একটা স্টুডেন্টকে সাপ্লাই করব। ও আমরা তো স্টুডেন্ট বানাইনি, তাহলে চলেন ওকে এবার বানিয়ে আসি। এটার জন্য আমরা চলে যাব আবারও সেই সোর্স প্যাকেজ, রাইট ক্লিক, নিউ, আরও একটা জাভা ক্লাস। এই ক্লাসের আমরা নাম দিব স্টুডেন্ট, TUDENT, স্টুডেন্ট। এবং এই প্যাকেজটার আমরা নাম দিতে পারি এন্টিটি। তো আমি বলেছিলাম এন্টিটি মানে কি, ডাটাবেজের যে ট্যাবলগুলোর নাম থাকে সেগুলোকে এন্টিটি বলে। আর আমরা যখন এই ক্লাসগুলোকে এন্টিটি টাইপ বলি, ইট মিনস এই ক্লাসটা পুরোটা ডাটাবেজের একটা কপি তৈরি হবে। সো কীভাবে তৈরি হবে চলেন সেটা আমরা শিখে নিই। সো আমি ক্লাসটাকে আগে বানিয়ে নিচ্ছি। সো এই ক্লাসটাকে বানাতে হলে আমাকে ডেটাবেজের হেল্প নিতে হবে ফার্স্ট। সো আমি আমার ডেটাবেসটাকে ওপেন করে নেই। আচ্ছা, সো আমি ডাটাবেজে চলে আসলাম। আমার ডাটাবেজের মধ্যে অলরেডি স্টুডেন্ট নামে একটা ট্যাবল তৈরি করা আছে। আমি যেটা করলাম, এই ট্যাবলটাকে রাইট ক্লিক করে আমি সিলেক্ট রো লিমিট দিয়ে এটাকে ক্লিক করে দিলাম। আসলে আমার যেটা দরকার সেটা হচ্ছে এই নামগুলো। এই নামগুলো হুবহু আমাকে এন্টিটি ক্লাসে লিখতে হবে। তাহলে শুরু করে লেখা। প্রথমে আছে আইডি, তারপরে নেম, তারপরে ইমেল, তারপরে ফি। তাহলে আমরা চলে আসলাম আমাদের জাভা ক্লাসে। আমরা এখানে সবগুলো প্রপার্টিকে প্রাইভেট করে ফেলবো। সো প্রাইভেট ইন্টিজার আইডি, প্রাইভেট, হ্যাঁ অটো ইনক্রিমেন্ট তো করবে, কিন্তু আমাকে এখানে নিতে হবে এই কারণে যে যখন আমি কোনো ডেটাকে ডিলিট করব বা এডিট করব, তখন স্পেসিফিকলি হোয়াইল ক্লজ দিয়ে ওই আইডিটাকে আমরা ধরবো। তখন আমি আইডি খুঁজে পাবো না যদি আমি আইডি না ধরি। ওকে, এই জন্য আইডিটাকে নিয়ে নিলাম। ওকে, সো স্ট্রিং নেম, একটু চুরি করতেছি, এটা হচ্ছে ইমেল, তারপরে লাগবে প্রাইভেট। আমরা কি দিয়েছিলাম, এটা ডাবল না ফ্লোট? ফ্লোট নিয়ে নিলাম, ফ্লোট ফি। সো সবগুলো প্রপার্টিকে আমরা প্রাইভেট নিয়েছি। সো এটাকে আমাকে বাইরে থেকে ব্যবহার করতে হবে। সো যেহেতু বাইরে থেকে ব্যবহার করতে হবে, তার জন্য আমাকে কিছু কাজ করতে হবে। ফার্স্ট ওয়ান, আমি এখানে রাইট ক্লিক করে
কোথায় আমার জেনারেট কই, আচ্ছা ইনসার্ট কোড, দুঃখিত, জেনারেট হচ্ছে কি অন্য একটাতে আসে। সো কনস্ট্রাক্টর ডিফল্ট কনস্ট্রাক্টরটা সরি সিলেক্ট নান জেনারেট। সো ডিফল্ট কনস্ট্রাক্টরটা আগে নিয়ে নিলাম, দেন আবারও রাইট ক্লিক, আবারও ইনসার্ট কোড, আবারও কনস্ট্রাক্টর। এবার আমি সবাইকে ক্লিক করে জেনারেট করলাম। আরও একটা কনস্ট্রাক্টর এখন আমি নেব, রাইট ক্লিক, ইনসার্ট কোড, কনস্ট্রাক্টর, সবাইকে নিব এক্সেপ্ট আইডি। আইডিকে আমরা নিব না কেন? কারণ যখন আমরা ডেটাবেজে ডেটা সেভ করব তখন কিন্তু আমরা বলেছি যে আইডি আমরা দিব না, তো এই জন্য আমি এই কনস্ট্রাক্টরটাকে ব্যবহার করব। আর বলতে পারেন তাহলে এটা কেন নিয়েছি, যেটাতে সবাইকে আমি মার্ক করেছি, যখন আমি ডেটাবেস থেকে ডেটা দেখব তখন আমি সবাইকে দেখতে চাই। তো যেহেতু আমি সবাইকেই দেখতে চাই সেহেতু আমি এই জায়গাটাকে ইউজ করব তখন। ক্লিয়ার? ওকে, এবার আমার লাগবে সেই গেটার সেটার কাজ। গেটার সেটার যদি না হয় তাহলে আমি বাইরে থেকে এখানে ডাটা পাঠাতে পারবো না। বাইরে বলতে কথা আমি তো ডাটা পাঠাবো ডাও থেকে। ডাও থেকে ডাটাগুলো এই স্টুডেন্টের সাথে কথা বলবে, কথা বলে সে এগুলো আবার এই ইউটিলের মাধ্যমে ডাটাবেজে পুশ হবে। ওকে, সো আমাকে ডাটাগুলোকে এখান থেকে পড়তে হবে। সো যার কারণে আমি রাইট ক্লিক করে এখান থেকে আবার ইনসার্ট কোড থেকে গেটার এন্ড সেটার সিলেক্ট অল এন্ড জেনারেট করে দিলাম। ঠিক আছে, সো এগুলো হয়ে গেল। আর একটা মেথড আছে, এটা এখন নিব না, যখন আমরা ঝামেলায় পড়বো তখন সেটা নিব, যদি আমরা ওইভাবে দেখতে চাই। তো তাহলে আমি আবার ডাউতে ফেরত আসি, যেহেতু আমার ইউটিল ক্লাস হয়ে গেছে, এবার আমার ডাউ ক্লাসে চলে আসার সময় হয়েছে। এইবার এই জায়গাটায় আমি লিখবো হচ্ছে স্টুডেন্ট, এসটিইউডি কো স্টুডেন্ট, এই যে স্টুডেন্ট, আর এখানে একটা ভ্যারিয়েবল দেব যে কোনো কিছু এস। এটা একটা প্যারামিটার অবশ্যই, যেহেতু মেথডের মধ্যে পাস করতেছি। সো মেথডের মধ্যে কিন্তু সবসময় যে আমরা ইন্টিজার পাস করব আর স্ট্রিং পাস করব তা কিন্তু না। মেথডের মধ্যে আস্ত একটা ক্লাসকে আমরা পাস করে দিতে পারবো, যেটাকে বলা হয় অবজেক্ট পাসিং। আমরা একটা অবজেক্ট পাস করলাম আসলে এখানে। হ্যাঁ, ওই আস্ত একটা স্টুডেন্ট ক্লাসকে আমরা ওকে দিয়ে দিব, ও ওইটাকে পড়ে টরে সব কিছু ওদের কাছে ঠিকঠাক যদি মনে হয় তাহলে সেটা সেই ডাটাবেজের কাছে পাঠানোর জন্য বাকি প্রসেসিং কমপ্লিট করবে। ক্লিয়ার? ফাইন। আচ্ছা, আরও কিছু কাজ এবার এখানে করব। সো পাবলিকই দিলাম স্ট্যাটিক প্রিপেয়ারেড স্টেটমেন্ট। পেয়ারেড বানানো ভুল হয়েছে। প্রিপেয়ারেড, হ্যাঁ আর লিখবো না, আর লাগবে না, চলে আসছে স্যার। আমি আসলে লিখতামই না, আপনার জন্য লিখছি এতটুকু। প্রিপেয়ার্ড স্টেটমেন্ট, ওকে আমি পিএস নামে একটা ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করে রাখলাম। ওকে, আরও একটা ভ্যারিয়েবল নিব আমি, পাবলিক না, এগুলো জাস্ট ভ্যারিয়েবল নিচ্ছি, স্ট্যাটিক ভ্যারিয়েবল। হ্যাঁ, এখানে কোনো ভয়েড টয়েডের কোনো ব্যাপার নাই, না এটা মেথড না, জাস্ট ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি আমি। সো পাবলিক স্ট্যাটিক। আপনারা কেউ প্রশ্ন করতে পারেন যে স্ট্যাটিক কেন লিখতেছি। স্ট্রিং টাইপের একটা নিলাম, এটাকে আমরা নাম দিলাম SQL। আরেকটা আমাদের লাগবে পাবলিক স্ট্যাটিক রেজাল্ট সেট। একটা জিনিস খেয়াল করেন, এই যে আমি বলতেছি আর চটপট করে নিয়ে ফেলতেছি, এটা কিন্তু আমার অভিজ্ঞতা আছে বলে আমি চটপট করে নিয়ে ফেলতেছি। আপনারা কিন্তু একটু ঠান্ডা মাথায় বুঝবেন, প্রশ্ন করতে হবে যে কেন নিচ্ছি, কোত্থেকে আসতেছে। আমি কিন্তু এই জন্যই লিখে যাচ্ছি, কিন্তু আপনারা কিছু বলছেন না। ওকে ফাইন, সো আমার নেওয়া শেষ। আচ্ছা, প্রিপেয়ার্ড স্টেটমেন্ট এটা কোত্থেকে আসলো চলেন সেটা যদি আমরা দেখতে চাই তাহলে আমি একটু কন্ট্রোল ধরলাম আর এখানে মাউসটা কিনে ওকে এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে ও আমাকে দেখাচ্ছে যে ওটা কি একটা জাভা ফাইল। এই জাভা ফাইলটা কে বানিয়েছে আমাদের জন্য? java.sql, মানে জাভাই আমাদের জন্য বানিয়ে পাঠিয়ে দিয়েছে। ওর আসলে কাজ কি, একদম সিম্পল ভাষায় যদি বলি, ওর কাজ হচ্ছে শুধুমাত্র আমার এখান থেকে এসকিউএল কোডগুলোকে ক্যারি করে নিয়ে মাইএসকিউএলের কাছে পাঠিয়ে দেওয়া। মানে ওর কাজ হবে একদম একটা পোস্টম্যানের মতো, আমার কাছ থেকে রিসিভ করবে, মাইএসকিউএলকে সেটা দিয়ে দিবে, আবার মাইএসকিউএলের কাছ থেকে কোনো কিছু রিসিভ করবে, আমাকে সেটা দিয়ে দিবে। তার মানে ও একটা মিডিয়া ম্যান হিসাবে কাজ করবে এই প্রিপেয়ার্ড স্টেটমেন্ট, এবং এই ওর মাধ্যমেই
আমার যে কোয়েরিগুলো আছে এই কোয়েরিগুলো আমি ওর কাছে মানে মাইস্কুলের কাছে পাঠাবো। ওকে, আচ্ছা ফাইন। তারপরে আরও যেটা কি নিয়েছি সেটা হচ্ছে গিয়ে এটা ভেরিয়েবল, জাস্ট এটা ভেরিয়েবল। এখানে আপনার নাম আমার নাম যে কোনো কিছু হতে পারে, এটা ভেরিয়েবল নিয়েছি আমি শুধুমাত্র। পি মানে প্রিপেয়ার্ড অ্যাজ পার স্টেটমেন্টের জন্য। আর এখানে একটা ভেরিয়েবল নিয়েছি স্ট্রিং, এটা স্ট্রিং ভেরিয়েবল, এটার মধ্যে কোনো একটা স্ট্রিং ভ্যালু আমরা সেভ করবো, কারণ এটা আমাকে বারবার লিখতে হবে। আসলে এই যতগুলো মেথড লিখবো প্রতিটা মেথডের মধ্যে আমাকে প্রিপেয়ার্ড স্টেটমেন্ট লিখতে হবে, স্ট্রিং লিখতে হবে, আর একটা মেথডে এটা লিখতে হবে। তো আমি যেহেতু বারবার লিখতে হবে এই জন্য আমি একবারে ধরে নিলাম যেন আমি বারবার ব্যবহার করতে পারি, এতে করে আমার মেমোরি কম নষ্ট হবে, জায়গা কম লাগবে, আমার কষ্ট কম হবে, এক কোড বারবার লিখতে হচ্ছে না। ওকে, নাহলে এই লাইনটাকে আমাকে প্রতি জায়গায় লিখতে হতো। ওকে, আগে থেকে সব ইনিশিয়ালাইজ করে নিয়েছি, জাস্ট শুধুমাত্র কি ইউজ করবে এবার। মানে ধরেন ওই যে অনেকটা আমি যেটাকে মজা করে বলি হচ্ছে যে রেডিমেড নুডলসের মতো, প্যাকেটের মধ্যে সব দেওয়া আছে, আমি শুধু একটু গরম পানি ঢালবো, 2 মিনিট ওয়েট করে খেয়ে ফেলবো। আচ্ছা, পাবলিক স্ট্যাটিক, পাবলিক এই কারণেই লিখলাম যেন ওকে আমি সব জায়গা থেকে অ্যাক্সেস করতে পারি। যদি পাবলিক না লিখলেও খুব বেশি সমস্যা হতো না, কারণ আমি এটাকে এই ক্লাসের মধ্যেই ব্যবহার করবো, সো আমি প্রাইভেটও করতে পারি চাইলে এটাকে। এক স্ট্যাটিক এই কারণেই লিখলাম, আমার এই মেথডটা স্ট্যাটিক। আর আমরা যখন জাভা শিখেছিলাম তখন আমরা বলেছিলাম যে স্ট্যাটিক কোনো মেথড নন স্ট্যাটিক কাউকে ইউজ করতে পারে না, মনে আছে? নন স্ট্যাটিক কাউকে কল করতে পারে না। সো আমি তো এইগুলো সবগুলোকে এই মেথডের মধ্যে ব্যবহার করব, তাইলে ওকে যদি আমি স্ট্যাটিক না করি এটার মধ্যে আমি ইউজই করতে পারবো না। এই জন্য সবাইকে আমি স্ট্যাটিক করতে আসলে বাধ্য হয়েছি। ওকে, এটা একটা ভালো প্রশ্ন করছে যে মেথডটা কেন আমরা স্ট্যাটিক করলাম। আচ্ছা, মেথড স্ট্যাটিক করার একটা বড় কারণ হচ্ছে স্ট্যাটিক টাইপের মেথডগুলোকে যদি আমি বাইরে কোথাও ইউজ করতে চাই, যেমন আমি যদি একটু উদাহরণ দিই, যেমন এই ডিইউ দেখেন আমি এখানে লিখছি ডিইউ ডট, এই দেখেন গেট কানেকশন, এটা আমি পেলাম ওই যে আমি যে মেথডটা বানিয়ে এসেছি কানেকশনের মধ্যে। এই ডিইউকে পেতে হলে আমাকে আবার কি করতেছি, শুরুতে সেটাকে আমি এরকম ইনিশিয়ালাইজ করে নিয়েছি। যদি স্ট্যাটিক মেথড থাকে তাহলে আমি স্ট্যাটিক মেথডকে কল করতে পারতাম এই ক্লাসের নাম ডট দিলেই আমি আসলে এই মেথডটাকে পেয়ে যাব। এমন একটা জায়গায় আমি আসলে এই কোডটাকে ব্যবহার করব যে সেখানে চাইলেই আমি এই কাজটা আর করতেই পারবো না, আমাকে অ্যালাউ করবে না। তাহলে যেহেতু অ্যালাউ করবে না, আমাকে এমনভাবে লিখতে হবে যে সরাসরি আমি যেন ক্লাস ধরেই তাই চাইল্ডকে পেয়ে যাই। তো এই জন্যই স্ট্যাটিক বানালাম যে স্ট্যাটিককে ডিরেক্টলি কল করে যায়। ওকে, তো স্টার্ট করলাম আমি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি এই মেথডটাকে মেথডটাকে বানানোর চেষ্টা করি। আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন কি কি লিখছি আমি। ফার্স্ট আমি এখানে লিখবো এসকিউএল। এসকিউএল মানে কি, কোত্থেকে আসছে? এই যে মাত্র যে আমরা লিখে আসছি স্ট্যাটিক করে, এই যে স্ট্রিং, ওর টাইপ কি স্ট্রিং, তার মানে অবশ্যই ওর মধ্যে আমরা স্ট্রিংই লিখতে পারবো। আপনি অন্য কিছু লিখেন ইরোর। ওকে, সো আমরা স্ট্রিং লিখবো। সো স্ট্রিং লেখার জন্য আমাদের এমও সাইন ইউজ করতে বলে দিয়েছে ওরা, তাই না? এবার আমাদের একটা ডাটাবেসের মধ্যে ইনসার্ট করতে হলে ইনসার্ট কোয়েরি লিখতে হবে। সো ইনসার্ট কোয়েরিটা কিভাবে লিখে, ইনসার্ট ইনটু স্টুডেন্ট, মানে আমার টেবলের নাম দেন কলামের নাম। সো আমি কোন কোন কলামে ডাটা দেবো, সো আমি কলামে ডাটা দেবো নেম, ইমেইল অ্যান্ড দেন ফি, সরি ডি লিখে ফেলছি, ফি। তারপর আমরা লিখব ভ্যালুজ, আবার ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ। তো এর আগে আমরা যেটা করতাম সেটা হচ্ছে আমরা তো ভ্যালু জানতাম কি ভ্যালু, এই জন্য কী করতাম ভ্যালু এখানে লিখে দিতাম। কিন্তু এখন তো আর আমরা ভ্যালু জানি না, বিকজ আমরা তো এটা ওপেন করে দেবো পাবলিকলি। সো যে যার ডাটা দেবে তার ডাটাই এখানে আসবে। এই জন্য এটাকে ডাইনামিক্যালি ধরার জন্য আমরা এখানে এরকম 3টা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করবো। 3টা কেন করলাম? 3টা করলাম এখানে 3টা ফিল্ড আছে বলে। এখানে যদি 5টা ফিল্ড হতো তাহলে 5টা করতাম, 10টা হলে 10টা করতাম। ক্লিয়ার? এবং এইখানে প্রতিটার পরেই আমাকে কমা ইউজ করে তাদেরকে আলাদা করে দিতে হবে, শেষটার সময় কমা লাগবে না, সেটা আমরা জানি নর্মাল গ্রামার। সো আমার মানে কোয়েরি লেখা শেষ আপাতত। ওকে, এই তো মজা। সো এই যে মনে আছে বলেছিলাম যে আমাদের মাঝে একটা ঝগড়া লাগাবে, এই যে এখানে আমরা বলেছিলাম না যে আমাদের ঝগড়াকে থামানোর জন্য আমরা যে বাইরে থেকে একজনকে ডেকে নিয়ে আসছি, বলেছি তো নাকি? সো এই ঝগড়া থামানোর জন্য যেহেতু ডেকে নিয়ে আসছি, ও এটাকে ওই পর্যন্ত নিয়ে যাবে, নিয়ে গিয়ে ও বুঝবে যে এটাকে কি করা যায়।
সো ডেটাবেজের কাছে যখন এটা যাবে, ডেটাবেজ তো জানে এটার মানেটা কি, সো তখন ডেটাবেজ এটাকে এক্সিকিউট করবে। কিন্তু আমরা প্রোগ্রামে যতক্ষণ পর্যন্ত এটা লিখতে থাকবো ততক্ষণ পর্যন্ত সে আমাকে এটাকে ইরোর ধরে রাখবে। সো ইরোর ধরার জন্য যে আমরা বলেছি যে একজন মিডিয়াম্যানকে আবার এখানে কল করবে, যে এখনই কল করতেছি, দেখেন এখনই লাগবে, এখনই সে আমাকে বলবে যে আমি তোমার এই লাইনকে পড়তে পারি না, কারণ এটা তো জাস্ট নর্মাল একটা স্ট্রিং লিখলাম, এটাকে কোথাও এখনো পাঠানোই হয়নি, এখন আমি পাঠাচ্ছি, দেখেন। হ্যাঁ, সো পাঠালেই সে আমাকে একটা বকা দিবে। সো দেখেন পাঠাচ্ছি, আমি লিখতেছি PS ইকুয়াল DU ডট, এই কি আসলে এগুলো, DU ডট গেট কানেকশন। তার মানে আমরা কানেকশন ক্লাসকে কল করলাম। ডট, এখান থেকে আমরা লিখবো প্রিপেয়ার্ড স্টেটমেন্ট, অনেকগুলো আছে কিন্তু খেয়াল করবেন, আমরা নিব ওইটাই যেটা মাঝখানে লিখে আছে স্ট্রিং আর এখানে লিখে আছে SQL। এন্টার। এটার মানে হলো এই যে মাত্র যে SQL এর মধ্যে যে আমি যে কথাটা লিখলাম, এই কথাটাকে সে অলরেডি ইউজ করেছে, এবং যখনই সে ইউজ করেছে দেখেন তখনই কিন্তু সে আমাকে রেড মার্ক করে দিয়েছে। ওই যে স্যার যে প্রশ্নটা করলো যে স্যার আপনি তো স্ট্রিং লিখলেন, ও বলতেছে তুমি তো স্ট্রিং লিখছো, এটার মানে কি আমি জানি না। ওকে, সো এবার ওকে আমাকে আবার হ্যান্ডেলারের কাছে পাঠাইতে হবে, তার মানে থার্ড পার্টির কাছে পাঠাইতে হবে, থার্ড পার্টি এটাকে কন্ট্রোল করবে। সো কীভাবে পাঠাবো, এইখানে ক্লিক করব, কই আছে, এই পুরোটা আসলো না কেন, আসলো না কেন, আচ্ছা এই যে সারাউন্ড স্টেটমেন্ট উইথ কি ট্রাই ক্যাচ দিলাম, ক্লিক করে আবারও এরর দিচ্ছে, আরও একটা বড় এরর দিচ্ছে, সেটা কি দেখেন, বলছে নন স্ট্যাটিক ভেরিয়েবল DU ক্যান নট বি রেফার্ড ফর্ম আ স্ট্যাটিক কনটেক্সট। মানে কি বুঝছেন, বুঝেন নাই? মানে হচ্ছে এই যে DU কে যে আমি নন স্ট্যাটিক করলাম, ওই যে আমাদের শর্তই তো ছিল কি স্ট্যাটিক নন স্ট্যাটিককে কল করতে পারবে না, তা আমি তো স্ট্যাটিকের মধ্যে এবার নন স্ট্যাটিকটা কল করেছি, এবার সে আমাকে বলতেছে এটা সম্ভব না, তুমি ব্যাপারটাকে সলভ করে আসো। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি যেটা করব এটার আগে স্ট্যাটিক করে দেবো, পাবলিক না করলেও সমস্যা নেই, স্ট্যাটিক করে দিলাম। সো স্ট্যাটিক করার সাথে সাথে দেখেন সব ধরনের এররও আমাকে সলভ করে দিল। ওকে, সো বোঝা গেল তো যে কেন স্ট্যাটিক দিতে বাধ্য হয়েছি আমরা। ওকে, এবার বাকি কাজ কমপ্লিট করি। সো বাকি কাজটা করার জন্য একটু খেয়াল করবেন, এই যে লাইনটা যেটা শেষ হয়েছে, আমরা যে লাইনটা লিখে শেষ করলাম এর ঠিক পরেই এসে আমরা এন্টার দিয়ে দিব। ইট মিনস এই জায়গাটার মধ্যে জায়গা তৈরি করবো, এই ট্রাই ব্লকের মধ্যে আমাদের থাকতে হবে, ক্যাচ ব্লকে আমরা কিছুই করব না, এই ক্যাচ ব্লকটা টোটালি নিজে থেকে হ্যান্ডেল করবে। আমরা যদি কোনো ভুল করি এই ক্যাচ ব্লক থেকে আমাকে বলে দিবে তুমি ওই জায়গায় এই ধরনের একটা ভুল করছো। সো যখন আমি ইউজ করব তখন আমি ভুল করে দেখাবো যে ভুলটাও কীভাবে আমাদেরকে ধরে দেখায়। ওকে, আচ্ছা এবার আমার কাজ হচ্ছে ওই প্রশ্নবোধক চিহ্নগুলোর অ্যান্সার দেয়া। এখানে কয়টা যে তিনটা প্রশ্নবোধক চিহ্ন আছে, তো সো এদের অ্যান্সার পাঠাতে হবে, তো ওরা তো আমাকে কি বলে রাখছে, তো কি এর অ্যান্সার এখন আমাকে দিতে হবে এজ এ প্রোগ্রামার। সো চলেন সেই কি এর অ্যান্সার আমরা ওকে পাঠাই। সো পাঠানোর জন্য আমরা এখানে লিখছি PS ডট সেট স্ট্রিং। এখন আপনি বলতে পারেন স্যার স্ট্রিং কেন লিখলেন? সো স্ট্রিং লিখলাম এই কারণে বিকজ আমি জানি আমার এই নেমটা ভার্কার টাইপের, স্ট্রিং টাইপের, এই জন্য আমাকে লিখতে হলো কি স্ট্রিং। আচ্ছা, প্রথমেও আমাকে জিজ্ঞেস করতেছে প্যারামিটার ইন্ডেক্স নাম্বার, যেহেতু এই নেমটা প্রথমে আছে তাহলে এখানে আমাকে লিখতে হবে 1, তার মানে এইটাকে মিন করছি যে 1 নাম্বারে ও আছে, সো এটাকে 1 নাম্বারের জন্য তুমি পেস্ট করবা। হ্যাঁ, 0 থেকে, এটা ইন্ডেক্স কাউন্ট করতেছি না, সো এখানে সরাসরি আমরা নাম্বার দিচ্ছি তো এই জন্য 0 নিবে না। আচ্ছা, এবার এখানে এই SQL-কে কেটে এইটাকে আমাদেরকে সলিউশন করতে হবে যে এই নেম কোথা থেকে আসবে, এই নেম কোথা থেকে আসবে এইটা বোঝার জন্য আমরা লিখব s ডট গেট নেম। এস মানে কে? স্টুডেন্ট। তাই বলছে এই নাম আসবে কার কাছ থেকে? স্টুডেন্টের কাছ থেকে, তুমি ওর কাছ থেকে এটা বুঝে নিও। ওকে, তাহলে এই সেম কাজ আবার করতে হবে আমাকে। সো এবার প্যারামিটার হবে কত? 2।
সেখানে গেট নেমের জায়গায় হবে ইমেল, সো ই, ওকে। এইবার 3 নাম্বারটার জন্য এটা লেখা যাবে না, এটাকে ডিফারেন্ট করতে হবে। সেই জন্য আমি এখানে লিখতেছি ps ডট সেট ফ্লোট। আগে যেটা স্ট্রিং ছিল বলে স্ট্রিং লিখে দিয়েছি, কিন্তু এটা তো ফ্লোট ভ্যালু, সেখানে লিখলাম আমরা ফ্লোট। সো নাম্বার 3, আর এটা কোথা থেকে আসবে, সেই এস থেকে আসবে, সো গেট ফি। সো ফাইন, ও ডাটা এই স্টুডেন্টের কাছ থেকে বুঝে নেবে। সো স্টুডেন্টের কাছে যত ডাটা আসবে বা যা আসবে এইটাকে ওর কাছ থেকে বুঝে নিয়ে এইটাকে এই ডাটাবেজে পাঠানোর চেষ্টা করবে। সো চলেন এবার আমরা ডাটাবেজে পাঠাই। সো ডাটাবেজে পাঠানোর জন্য আমরা যেটা করব, এই মেথডটাকে তো আমরা ভয়েড করে দিয়েছি, তাই তো? এবার এই মেথডটাকে একটু চেঞ্জ করব, চেঞ্জ করে ওকে আমি বলবো ইন্টিজার, মানে মেথড থেকে আমি একটা ইন্টিজার অ্যান্সার চাচ্ছি। ইন্টিজার অ্যান্সারটা চাওয়ার জন্য এখানে যেটা করব, এখানে আমি একটা ভ্যারিয়েবল নিলাম স্ট্যাটাস, সরি ইন্টিজার স্ট্যাটাস ইকুয়াল 0। জিরো নিলাম, কারণটা একটু পরে ব্যাখ্যা করছি। এবার এখানে আমি লিখব সেই স্ট্যাটাস ইকুয়ালস টু ps ডট এক্সিকিউট আপডেট। কোথায় আছে? এই একদম শুরুতেই আছে। দেন আমি লাইনটাকে শেষ করব। সো এই এক্সিকিউট আপডেট মানে হচ্ছে এই যে মাইএসকিউএল এর মধ্যে এসে আমরা এই যে বাটনটার মধ্যে একটা ক্লিক মেরে দেই, যে এই ক্লিক মারার কাজটা সে কমপ্লিট করবে। কারণ ক্লিক না দিলে তো আমার এই কোড এক্সিকিউট হবে না ওর কাছে, হবে? ও কোডটা খালি পাঠিয়ে বসে থাকবে, সো বসে থাকলে কোনো কাজ হবে না, সো এক্সিকিউটও করতে হবে। সো এক্সিকিউট করার জন্যই আমি এই লাইনটাকে এখানে লিখলাম। এখন আপনাদের প্রশ্ন হচ্ছে এই স্ট্যাটাসের কাজ কি? যদি এই ডেটাটা প্রপারলি সেভ হয়, তাহলে একটা জিনিস খেয়াল করেন, দেখেন আমি এটাকে আবার একটু মুছতেছি, মুছে এখানে ধরলাম, ধরার পর দেখেন ও শেষ প্রান্তে কি লিখে রেখেছে, দেখছেন? ইন্টিজার। এর মানে হচ্ছে ও আমাকে একটা ইন্টিজার রিটার্ন করবে। তো যদি একটা ডাটা সেভ হয় তাহলে ও আমাকে নাম্বার পাঠাবে 1, আর যদি ডাটা সেভ না হয় তাহলে ওই উপরে যাবে 0 ধরে রেখেছি, তাহলে 0ই থাকবে। ক্লিয়ার কিনা? এখন আপনার প্রশ্ন হতে পারে এটাতে আমি কী করবো? এটা আমি লিখেছি এই কারণেই যে আমি যখন আসলে ডাটাবেজে ডাটা সেভ করব, আমি তো সেভ করবো HTML থেকে, সুন্দর একটা ফর্ম থেকে। সো ওই ফর্ম থেকে ডাটা সেভ হলো কি হলো না সেটা তো ইউজারকে বলতে হবে না, তো ইউজার হা করে তাকিয়ে থাকবে। তো তখন আমি বলবো যদি এই স্ট্যাটাসের অ্যান্সার যদি 0 হয় তাহলে ডাটা সেভ হয় নাই, আর যদি 0 না হয় অন্য কিছু হয় তাহলে ডাটা সেভ হয়েছে। তখন ইউজারকে আমি বলবো হ্যাঁ তোমার ডাটা সেভ হয়েছে, আর নাহলে বলবো সেভ ফেইলড, তাই সে আবার ট্রাই করবে। ক্লিয়ার কিনা ব্যাপারগুলো? সো এইটার জন্যই আমি মূলত এই স্ট্যাটাসটাকে এভাবে নিলাম। কোনো সমস্যা নাই স্যার, কি বলবো, কি করবো? এখানে কমেন্ট অটো কমিট হয়ে যায়, অটো কমিট হয়ে যায়, হ্যাঁ এখানে দরকার হয় না। ও আমাকে একটা ইরোড দিচ্ছে, সো ইরোড দেওয়াটা খুব স্বাভাবিক। কেন দেখেন, রিটার্ন তো আমি দেইনি, কারণ আমার মেথডের টাইপের রিটার্ন আছে না, ইন্টিজার করে এটা রিটার্ন করতে হবে। তো চলো এটা রিটার্ন করে দেই। তাহলে রিটার্ন, দেখেন আমি কন্ট্রোল স্পেস বার দিলাম, ও আমাকে সাজেস্ট করতেছে তুমি কাকে রিটার্ন করবো। আমি তো রিটার্ন করবো স্ট্যাটাস কি, কারণ ওর কাছে তো আমি একটা ভ্যালু সেভ করেছি, এই ভ্যালুটাই আমার লাগবে, আসলে আর কিছু দরকার নেই। আমরা এখানে দুইটা শব্দ ইউজ করবো, একটা হচ্ছে এক্সিকিউট আপডেট, আর একটা হচ্ছে শুধু এক্সিকিউট। যদি আমাদের স্টেটমেন্টের টাইপগুলো, মানে আমাদের এসকিউএল এর টাইপগুলো যদি হয় ইনসার্ট, যদি হয় আপডেট, যদি হয় ডিলিট, এই তিনটা যদি হয় শুরুতে, তাহলে আমরা এখানে করব এক্সিকিউট আপডেট। আর যদি এখানে হয় সিলেক্ট, তাহলে আমরা লিখব শুধু এক্সিকিউট। আমি আবার রিপিট করতেছি, ইনসার্ট, আপডেট, ডিলিট, এই তিনটা সময় আমরা লিখব এক্সিকিউট আপডেট। আর সিলেক্ট স্টেটমেন্ট যখন আমরা চালাবো, মানে যখন আমরা ডাটা রিট্রিভ করবো, দেখতে চাবো ডাটাবেজের কাছ থেকে, তখন আমরা এখানে লিখবো শুধু এক্সিকিউট, শুধু এক্সিকিউট। সো আপনি যখন লিখবেন তখনই আপনাকে ইরোড দেবে, কোনো সমস্যা নেই, বাট তারপরে আমি শেয়ার করে রাখলাম। ওকে, তো তারপরে স্টেপে আমরা যাই। আমি আপাতত একটা সেভ মেথড দিয়েই একটা ইউআই ক্রিয়েট করতে যাচ্ছি, মানে আপনাদেরকে একটু মেন্টালি একটু পিস দিতে চাচ্ছি, কারণ আপনাদের এখনো মনে হচ্ছে যে কী হবে কী হবে কী হবে। সো আমি যদি পুরো ডাও কমপ্লিট করে দিলে আজকে ক্লাস শেষ হয়ে যাবে।
আজকেও আমরা কিছু দেখতে পারবো না, সো হতাশ হয়ে বাড়িতে যেতে হবে, আমরা সেটা চাচ্ছি না। এই জন্য আমি যেটা করবো, আমি ইউআইতে কাজ শুরু করবো এখনই, বাকি মেথডগুলো আমরা আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করবো। তাহলে চলে আসলাম আমরা এই ওয়েব পেজেসের মধ্যে। তো আমরা বলেছি যে ডিজাইন রিলেটেড, মানে ইউজারকে দেখানোর জন্য আমরা যেটা বানাবো সেটা পুরাটাই আমরা এখানে বানাবো। সো এইখানে বানানোর জন্য আমরা যেটা করলাম, রাইট ক্লিক করে নিউতে এসে একটা জেএসপি নিব। এই জেএসপিটার আমরা নাম দেব অ্যাড স্টুডেন্ট ফর্ম। এখানে চাইলে আপনি ক্যামেল কেস ইউজ করতে পারেন অথবা সব লোয়ার কেস লিখতে পারেন, ঠিক আছে? কারণ সচরাচর ইউআরএল কখনো মানে আপার কেসে আসে না, এই জন্য আমরা এখানে প্যাসকেল কেস ইউজ করবোই না, ম্যাক্সিমাম লোয়ার কেস, ক্যামেল কেস, আর না হলে সব লোয়ার কেস। তো আমি আপাতত ক্যামেল কেসই রাখলাম, এটার কোনো ফোল্ডার টোল্ডার দিতে হবে না, কোথায় যাবে না যাবে, হ্যাঁ, জাস্ট ফিনিশ। ওকে, সো চলে আসলো। এইবার আমাদের একটা ডিজাইন করতে হবে, একটা ফর্মের, একটা রেজিস্ট্রেশন ফর্ম বানাইতে হবে বা ডাটা সেভের ফর্ম বানাইতে হবে। তাহলে আমি যেটা করব, ফর্মটাকে বানানোর জন্য একটু টেকনিক চুরি করব। এটা করার জন্য যেটা হবে যে আপনাদের আসলে শেখা হবে, কারণ আপনারা HTML একটু একটু হয়তো বা জানেন, অনেকে আবার কিছু জিনিস হয়তো জানেন না, সেটা দেখবো আমরা। এটার জন্য আমি সরাসরি যেটা করব, আমি বুটস্ট্র্যাপের অফিসিয়াল সাইটে চলে যাব, আমি বুটস্ট্র্যাপের টেমপ্লেট নিয়ে আসবো। ওকে, সো বুটস্ট্র্যাপের টেমপ্লেট নিয়ে আসার জন্য যেটা করতে হয়, আমরা এখানে গুগলে সার্চ করবো BOOT, বললাম টি, লিখলাম কি, আচ্ছা বুটস্ট্র্যাপ 5, জাস্ট গুগল সার্চ করলাম। সো ফার্স্ট পেজে চলে গেলাম। চলে যাওয়ার পরে যেখানে দেখেন একটা ইন্ট্রোডাকশন পেজ আছে, তাই না? আমরা যেটা করব, যেহেতু চুরি করবো ভালো করেই করি, এই যে পুরো HTML পেজটা যেটা আছে এটা হুবহু কপি করে দিলাম এখান থেকে। কপি করে আমরা এখানে তো সব HTML নাকি, জাস্ট এখানে পেস্ট। আচ্ছা, পেস্ট করে আমি যেটা, এতগুলো সিটি আসলো কেন? আচ্ছা, সো আমাদের কোড সম্ভবত এটা, তাই না? এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখেন এই যে একটা লিঙ্ক আমরা ইউজ করলাম, এই একটা লিঙ্কের মাধ্যমেই CSS বা বুটস্ট্র্যাপের যে মানে CSS যে ফ্রেমওয়ার্ক বুটস্ট্র্যাপ, ও আমাদের এখানে পুশ হয়ে যাবে। তবে হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবেন, কোনো কারণে যদি নেট চলে যায়, ইন্টারনেট যদি না থাকে, তাহলে কিন্তু আপনার ডিজাইন নষ্ট হয়ে যাবে। আর আমরা যেহেতু ওয়েবসাইট বানাবো, ওর তো সবসময় ইন্টারনেটের মধ্যেই থাকবে, সো নষ্ট হওয়ার চান্স নেই। সো আমাদের হয়তো বা আপাতত প্রবলেম হতে পারে। ওকে, আচ্ছা, আর খুব বেশি ইন্টারনেট লাগে না, খুব হালকা একটু ইন্টারনেট হলে হয়ে যায়। আচ্ছা, তো হলো বুটস্ট্র্যাপ মিন বান্ডেল। আচ্ছা, আমি এগুলো সবগুলো ফেলে দিলাম। খেয়াল করবেন আমি কি কি ফেলে দিচ্ছি আর কি কি রাখছি। শুধু এর নিচের একটা লাইনকে আমরা রাখবো, তার মানে স্ক্রিপ্টের একটা লাইন রাখবো আমরা বডির শেষের দিকে, আর হেডের ভিতরে আমরা রাখবো হচ্ছে কি CSS এর পার্টটুকু, ঠিক আছে? এতটুকু রাখলাম। এবার একটা ফর্ম চুরি করে নিয়ে আসি। এবার এই যে ওর কাছে একটু সার্চ করি, ফর্ম, FORM, ফর্ম। সো সার্চ করলাম, ও আমাকে এই তো সুন্দর একটা ফর্মের স্টাইল দিয়ে দিস। বলছে যদি তুমি এই ফর্মটা ইউজ করতে চাও তাহলে তুমি এই কোডগুলোকে কপি করে পেস্ট করে দাও। সো চলেন শুরু করে দিলাম চুরি করা। পেস্ট করবো কোথায়? এই বডির ঠিক পরপরই, এই বডির ভিতরে আর কি, হ্যাঁ। সো আমি এটাকে এখানে রেখে দিলাম, একটু Alt+Shift অ্যাপ ধরে আমি একটু ঠিকঠাক করে দিলাম, সাজিয়ে গুছিয়ে দিলাম। আচ্ছা, এখন ওরা তো যে কয়টা ফিল্ড দিচ্ছে ওই কয়টা ফিল্ডে তো আমাদের হবে না, ওরা তো দিচ্ছে মাত্র 2টা, আমাদের তো অ্যাটলিস্ট 3টা লাগবে, তাই তো নাকি? তাহলে যেটা করবো, এই একটাকে জাস্ট আমরা একটু কপি করে দিলাম। সো হয়ে গেছে কপি। সো এবার আমরা এটাকে আমাদের মতো করে একটু ঠিকঠাক করে নিব, ঠিক আছে? আচ্ছা, সো প্রথমেই আমরা এটার নাম দিচ্ছি নেম। ও হ্যাঁ, এবার একটু জুম করতে হবে, সরি আমি ভুলে গিয়েছি। সো এখানে আমরা লিখলাম নেম, এই টাইপকে চেঞ্জ করে দিব টেক্সট। এখানে যদি আবার ইমেল থেকে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে কিন্তু, হ্যাঁ। আচ্ছা, আর এই শেষের দিকে অবশ্যই ইনপুট ট্যাগের ভিতরে, আমি আবারও বলছি অবশ্যই ইনপুট ট্যাগের ভিতরে শেষে শুরুতে যেখানে মন চায় আমি এখানে লিখলাম, নেন এখানে আমি লিখবো নেম ইকুয়াল সাইন দিয়ে আমি এখানে বলবো নেম। এই নেম মানে কি? এই নেম মানে হচ্ছে স্যার আমার এই স্টুডেন্ট ক্লাসের এই নেম। সো এই স্পেলিং ওই স্পেলিং একটু এদিক সেদিক হলে আপনার ডাটা কিন্তু আসবে না, খুব সাবধান।
তাহলে নেম হয়ে গেল। ইমেল তো ওরা সুন্দর লিখিয়ে দিয়েছে আমাদের জন্য। আমি এখানে শুধুমাত্র একটা নেম অ্যাড করে নিচ্ছি। সো আবারও নেম, এই নেমটা হবে কি ইমেইল, বুঝতে পারছেন তো? ওকে, সো এটা পাসওয়ার্ড না, এটা দিচ্ছি আমি ফি। টাইপ তো পাসওয়ার্ড দেবো না, টাইপ আমি টেক্সট রাখলাম। আবার আমি চাইলে নাম্বার দিতে পারি, কিন্তু নাম্বার দিলে বাই ডিফল্ট আবার 0 উঠবে, তো দেখতে ভালো লাগে না। এটা দিলাম না, এইখানে আমি আবার দিলাম নেম। এই নেমে কি লিখবো আবারও ফি। ওকে, সো মোটামুটি সব কিছু ঠিকঠাক মতো চলছে। বাটন একটা আমরা নিলাম সাবমিট। হ্যাঁ, এখানে সবগুলোই নেমের মধ্যেই রাখতে হবে। এখানে কি আমি নেম লিখি নেই? এটা আমার লাগবে না, এটা আমার লাগবে না। হ্যাঁ সরি, চেকবক্স আমার দরকার নেই, এই জন্য আমি চেকবক্সে ফেলে দিলাম। সো আমার 3টা ফিল্ড দরকার ছিল। প্রতিটা ফিল্ড, ওখানে যতগুলো ফিল্ড, স্ট্রিং থাকুক, বুলিয়ান থাকুক, যাই থাকুক, সবগুলো এই নেমের মধ্যেই আসবে। এটাই হচ্ছে বড় শর্ত। ক্লিয়ার? ওকে, সো সেভ। একটু কাজ করে এই পেজটাকে একটু চালিয়ে দেখি কেমন হলো, নাকি? এত কষ্ট করে বানালাম, তো এটাকে চালানোর জন্য যেহেতু আমরা কোনো ন্যাভবার নেইনি, সো একটু চুরি করি। আবারও এখানে আসবো, এই web.xml চলে আসবো। এখানে এসে মনে আছে নিশ্চয়ই, এই জায়গায় আমরা এটাকে চেঞ্জ করে দেবো। কি চেঞ্জ করবো? আমাদের ফর্মের নামটা দিয়ে দিব। তো ফর্মের নামটাও আমি একটু নিয়ে নিই ওর কাছ থেকে, কপি পেস্ট। এবার আমি প্রোগ্রামটাকে একটু রান করে দেখি আসলে যে আমাকে এই ফর্মটা রান করে দেখায় কিনা। সো চাকা ঘুরতেছে, দেখি কিছু হয় কিনা। এই যে রান হয়েছে, কিন্তু খুবই পচা রান হয়েছে। আচ্ছা চলেন এটাকে একটু ঠিকঠাক করে দিই। হ্যাঁ আচ্ছা, তাহলে আমি যেটা করি, পুরো ফর্ম ট্যাগটাকে এখান থেকে আমি একটু কাট করে নিলাম। কাট করে নিয়ে এখানে একটা ডিপ ডিক্লেয়ার করে দিই। ডিপ, ও সরি, এখানে তাহলে লেখা যায় না, এখানে আবার পুরো লিখতে হয় ভদ্রভাবে। সো ডিপের মধ্যে একটা ক্লাস, ক্লাসের মধ্যে আমি দিলাম কন্টেইনার, কন্টেইনার। এটা একটা বুটস্ট্র্যাপের ক্লাস আসলে। হ্যাঁ, সো এই কন্টেইনারের মধ্যে আমার যাবতীয় কোডগুলো আবার পেস্ট করে দিলাম, একটু সাজিয়ে গুছিয়ে দিলাম। ওকে, সো এবার একটু রিফ্রেশ করি। এইবার আগের চেয়ে কিছুটা ভালো হয়েছে, তাই না? যদি আরও কিন্তু সুন্দর সুন্দর ফর্ম ছিল, এই দেখেন এখানে আরও ফর্ম আছে, আমি জাস্ট আপাতত একটা নিলাম আর কি দেওয়ার জন্য। সো বেশ কিছু ডিজাইন আছে, আমরা চাইলে এগুলোকে আরও অনেক সুন্দর সুন্দর করতে পারবো। এখানে একটা হেডিং টেডিং দিয়ে দিলে হয়তো ভালো লাগতো। আচ্ছা যাক, আস্তে আস্তে আমরা দিই, মূল কাজে আমরা একটু একটু করে আগাই। সো দেখেন, এই যে একটা ফর্ম ট্যাগ নিলাম আমরা, এই ফর্ম ট্যাগটার মধ্যে আমাদের বেশ কিছু কাজ করতে হবে। এবার ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এখানে একটা মেথড লিখতে হবে। সো মেথডের টাইপ হবে পোস্ট। পোস্ট কেন? কারণ আমরা এখান থেকে ডাটাটা অন্য একটা জায়গায় পাঠিয়ে দিব, এই জন্য মেথডটার টাইপ হবে পোস্ট। হ্যাঁ, কোনো একটা জায়গায় পাঠাবো, কোথায় যে পাঠাবো এখন আমরা যাই না, কিন্তু কোনো একটা জায়গায় আমরা পাঠাবো এটাকে। ওকে, আচ্ছা, আর এখানে আমরা লিখবো অ্যাকশন, লাইভ ক্যামেরা অ্যাকশন। সো অ্যাকশনটা কোথায় হবে সেটা আমরা এখনো বানাইনি, তবে এখন বানিয়ে ফেলবো। সেটার জন্য আমি লিখতেছি অ্যাড স্টুডেন্ট ডট জেএসপি। আমরা বলতেছি অ্যাড স্টুডেন্ট জেএসপি নামে কোনো একটা জায়গায় যেন এই ডাটাগুলো সব চলে যায়। ওকে, এবার আমি এই জায়গাটাকে একটু কপি করে নিলাম। আর মজার ব্যাপার হচ্ছে দেখেন, এই ফর্মটা যদি আমরা ফিল আপ করি, জাস্ট কিছুটা লিখে ফিল আপ করে সাবমিট করি। ও আচ্ছা সরি, ও বলতেছে এটা ইমেল হয় না, সেই ইমেল স্ট্রাকচারটা ঠিক করে দিতে হবে। এখন যে ইমেল দিয়েছিলাম যে, এবার সাবমিট করলাম। ও দেখেন এই কোথাও আমাকে ডাটাগুলো পাঠানোর জন্য দিয়ে দিছে, কিন্তু কোথায় যাবে সেটা এখনও সেট হয় নাই, যার কারণে আচ্ছা আরেকটু করে দেই, আমি আরেকবার রান করি, কারণ এটা নতুন চেঞ্জ করলাম তো। আবার দেই, একটা ইমেল অ্যাড্রেস দিলাম, ফি দিলাম, সো সাবমিট। এই যে চলে আসছে। কোথায় আসছে দেখছেন? এই দেখেন কোথায় আসছে, অ্যাড স্টুডেন্ট জেএসপি। কারণ এরকম কোনো পেজই নাই, তো এই জন্য সে আমাকে একটা বকা দিল। 404 এরর মানে রিসোর্স নট ফাউন্ড, মানে আমি যে রিসোর্সকে ইউজ করতে চাচ্ছি ওরকম কোনো রিসোর্স আমার কাছে নাই। আর 500 এরর মানে হচ্ছে সার্ভার থেকে এরর আসতেছে, আপনার জিনিসপত্র ঠিকঠাক আছে, সার্ভার থেকে কোনো একটা গোলমাল করতেছে। 200 এরর মানে হচ্ছে সাকসেস এরর, মানে এরর না, ওটাকে বলা হয় সাকসেস কোড। আর কি ইট মিনস, আপনি যদি সাকসেসফুলি কোনো কাজ হয় তখন সে আপনাকে বিনিময়ে 200 এরর দেবে, মানে 200 কোড পাঠাবে। সো 200 কোড দেখলে আমরা তখন বুঝি হ্যাঁ আমরা যে রিকোয়েস্টটা করেছি সেটা সাকসেসফুল হয়েছে। ওকে,
ফাইন। তো এবার আমরা পরবর্তী ধাপে যাই নাকি? কানেকশন করা আছে। এবার আমাদের এই যে এই পেজটা বানাইতে হবে। তাহলে আমরা এবার আবার সেই ওয়েব পেজেসের মধ্যে চলে আসলাম, রাইট ক্লিক করে আরও একটা জেএসপি পেজ নিব, এটার মধ্যে আমরা ওই যে নামটা যেটা কপি করে রাখছি এখান থেকে ওইটা পেস্ট করে দিলাম। এবং পেস্ট করার সাথে সাথে এইবার যেটা করব, এইবার এই পেজের মধ্যে কোনো HTML কোড থাকবে না, এগুলো সব ফেলে দিব, একদম ফ্রেশ। ওকে, এইবার আমাকে যেটা করতে হবে @পেজ, দেখি পেজ থেকে দেয় কিনা, ভুলে গেছি। ইম্পোর্ট, হ্যাঁ আসতেছে তো ঠিকঠাক। সো বলতেছে তোমার ডাও ক্লাসটা কোথায় আছে সেটা তুমি এখানে দাও। আমার ডাও ক্লাসটা আছে ডাও প্যাকেজের মধ্যে এমন নামে। সো আমি তো কনফিডেন্স সহকারে লিখে ফেলছি, আপনারা কত কনফিডেন্স সহকারে লিখবেন না। আপনারা যেটা করবেন এই ক্লাসের মধ্যে আসবেন, এসে এই যে দেখেন এখানে প্যাকেজের নাম লেখা আছে কি DAO। সো এখান থেকে কপি করবেন, ফার্স্ট পার্টে এটাকে পেস্ট করবেন। আবার এই ক্লাসে আসবেন, সরি ডাও ক্লাসে আসবেন, এসে এই ক্লাসের নামটাকে এখান থেকে কপি করবেন, করে এই বাকি পার্টে এটাকে লিখে দেবেন। ক্লিয়ার? কেন বলতে এই জায়গাটাকে আমরা এখানে ব্যবহার করব এখন। সো এটা কোত্থেকে আসতেছে সেই রেফারেন্স ওকে আমাকে বলে দিতে হবে, তাহলে ও আনতে পারবে না খুঁজে আমার জন্য। ঠিক আছে? আচ্ছা, এবার আবার একটা কি নেব দেখে নেই, ভুলে গেছি, দেখে নেই কি আছে। ইনক্লুড গেট প্রপার্টি, দেখি নেম অ্যাজ প্রপার্টি, না এখানে আমরা এটাকে ব্যবহার করব না, আমরা এটাকে ফেলে দিচ্ছি। সো যে এখানে আমরা সার্চ করি, এখানে কোথাও ইউএসবি না আছে শেষের দিকে, বাবা এই যে ইউএসবি, হ্যাঁ এটা নেব। সো প্রথমে বলতেছে ক্লাস, এই ক্লাসটা কোনটা? entity.student। আমি বলেছিলাম যে এই ক্লাসটাকে এন্টিটি ক্লাস বলে, মডেল ক্লাস বলে, ডোমেইন ক্লাস বলে, পোজো ক্লাস বলে, আবার বিন ক্লাসও বলে। ওকে, আচ্ছা এবার আমরা এখানে দিলাম একটা আইডিতে আমরা একটা নাম দিয়ে দিচ্ছি এস। আচ্ছা এইভাবে এটাকে এভাবেই শেষ করে দিই। আচ্ছা একটু ইরোড দিচ্ছি, ইরোডে খুব একটা ভয় পাওয়ার দরকার নাই। এইবার আমার লাগবে ওই যে যেটা নিয়েছিলাম একটু আগে, কি যেন নিয়েছিলাম, গেট প্রপার্টি। তো প্রপার্টির নেম হচ্ছে এস, মানে এই ক্লাসটাকে আমি আসলে মিন করতেছি। ঠিক আছে, আর একটা লাগবে আমার প্রপার্টি স্টার মানে হচ্ছে সব প্রপার্টিকে চাই, মানে সব প্রপার্টি মানে হচ্ছে এই এস এর মধ্যে যতগুলো প্রপার্টি আছে। ইট মিনস আমি বলেছিলাম যে এগুলোকে কিন্তু আমরা বলি কি প্রপার্টি বা অ্যাট্রিবিউট, মনে আছে সেই শব্দটা? আর এটাকে আমরা বলতেছি এন্টিটি বা পোজো বা বিন, যে কোনো কিছু একটা। তো ওর সবগুলো প্রপার্টিকে আমি ইউজ করতে চাই, এই জন্য আমি ওকে বলে দিলাম যে অল, মানে আমি সব চাই, স্টার মানে অল। ক্লিয়ার? ওকে, তাহলে এইবার আমরা এখানে লিখব এই সাইনটা, আবারও একটা এরকম সাইন আসবে, মানে এটার মধ্যে আসলে আমরা জাভা কোড লিখবো। সো জাভা কোড লেখার জন্য এমন একটা স্ট্রাকচার ইউজ করতে হয়। সো আমরা লিখলাম ইন্টিজার রেজাল্ট ইকুয়ালস টু স্টুডেন্ট ডাও। আচ্ছা এটা লিখতে হবে হাতে, হ্যাঁ। সো আমি এখানে একটু কপি করে নিচ্ছি, স্টুডেন্ট ডাও ডট, কি যেন মেথডের নাম ছিল আমার, এই যে সেট স্টুডেন্ট। এটা পুরোটাই নিয়ে নিলাম এখান থেকে, আমি নিয়ে এটাকে আমি এখানে লিখে দিলাম। এইটা শুধু ফেলে দিব, শুধু এস আমরা এখানে পাস করবো। এস মানে কি, এই যে স্টুডেন্ট ক্লাস। ঠিক আছে, এই জন্য ওকে আমরা এখানে রেখে দিলাম। এবার আমরা বলবো ইফ রেজাল্ট, পুরোটাই লিখতে হবে রে এখানে। সো রেজাল্ট ইজ গ্রেটার দেন 0,
এই রেজাল্টের ভ্যালু কত আসবে জানেন? হয় 0 অথবা 1। কেন? কারণ আমরা বলেছিলাম সেভ মেথড করে যখন আমরা চালাবো, যদি ডাটা সেভ হয় তাহলে পাঠাবে 1, যদি সেভ না হয় তাহলে পাঠাবে 0। তা আমি 0। তা আমি বলতেছি যদি 0-র বেশি হয় তাহলেই তো আমি বুঝবো আমার ডাটা সেভ হয়ে গেছে, কি বলেন? তাহলে আমি পাঠাচ্ছি রেসপন্স RESPONS রেসপন্স ডট সেন্ড রিডাইরেক্ট। এখানে আমরা লিখলাম আমাদের একটা কি একটা পেজ যেন আছে না হোম নামে, home.jsp home.jsp-তে পাঠাই দেব এবং লাইন শেষ করলাম। হ্যাঁ, যদি ডাটা সেভ হয় তাহলে আমাদেরকে সুন্দর করে হোম পেজে নিয়ে যাবে, ও যদি না হয় এলস তাহলে আমি এই পেজে রেখে দিব ওকে। আমি বলবো তুমি ঘুরে ফিরে এখানে বসে থাকো। তাহলে আমার পেজের নাম কি ছিল? আচ্ছা, এটাকে নিয়ে নিই, আমি চুরি করে নিই এখান থেকে। আমার এখানে যেহেতু লিখাই আছে আমি কেন লিখবো কষ্ট করে করে। এই যে অ্যাড স্টুডেন্ট ফর্ম, বলবো তুমি ফর্মের মধ্যেই বসে থাকো, তুমি কোথাও যেও না, ঠিক আছে? আর যদি বলেন ইরোর দেখাতে তো আমরা ইরোর পেজ ডিজাইন করতে পারবো, এটা করবো, আস্তে ধীরে করি, দেখি আগে এতটুকু হয় কি না, কাজ করে কি না আদৌ আমি জানি না। সো লিখলাম তো, চলেন একটু চালিয়ে দেখি। হ্যাঁ, আরেকবার রান করলাম, ফর্মটা একটা আসলো। সো একটা ডাটা হাবি যাবি আবার তো কিছু একটা দিয়ে। সো সাবমিট করলাম, ইরোর। আচ্ছা, আমাদেরকে বলছে প্রপার্টি স্টার ইন দ্য বিন টাইপ এন্টিটি স্টুডেন্ট। আচ্ছা, সো আরও কিছু ইরোর আমাদেরকে হয়তো বা দিয়েছে, কোথায় সেটা আমরা দেখে নিই, চলেন। সো আমরা এই আউটপুটে যখন আমরা যাব, এই টমক্যাট লগে যখন আমরা যাব, দেখেন আমাকে লাল কালিতে অনেক বকাঝকা করছে, ঠিক আছে? তো চলেন কি বকাঝকা করছি একটু দেখি। সো এই কালো লেখা যেখানে শেষ হবে সেখান থেকে মনে হবে আপনার ইরো শুরু হয়েছে, ইট মিনস এই লাল লেখা থেকে ইরো শুরু হচ্ছে। সো এখানে এই এরকম একটা লাইনে একটা ইরোর কথা বলতেছে, আরও বলছে প্রপার্টি স্টার। আচ্ছা, সম্ভবত আমার এই লাইনটা লেখা ভুল হয়েছে, তাহলে আমি গেট প্রপার্টি না লিখে এটাকে আমি একটু কষ্ট করে লিখবো সেট প্রপার্টি। এই সেট প্রপার্টি, কারণ এখানে গেট হবে না, আসলে সেটই হওয়ার কথা ছিল। ওকে, তাহলে আবার রান করি, দেখি এবার কি বলে। সো সেভ। আচ্ছা, এবার অন্যরকম ইরোর একটা দিচ্ছে আমাদেরকে। কি ইরোর দিচ্ছে চলেন আবার দেখে আসি। মনে হয় আমার এই বানানগুলো বলেছে কিনা আল্লাহ জানে। আচ্ছা, চেক করি, আমি দেখি। এই আউটপুট এখানে আবারও। সো এই যে নতুন করে এখানে রান হয়েছে, এখান থেকে আবার কিছু ইরোর আসতেছে, বলতেছে অ্যান ইরোর অকার ইন লাইন নাম্বার 10 নাম্বার লাইনে বলেছে, ইট মিনস এই যেখানে আমার বানান বলেছে সেন্ড RESP। আচ্ছা, আমি বানানটা দেখে নিই, এটাকে একটু ঠিকঠাক করলাম। আচ্ছা, আমি আরেকটা চেক একটু করে নিই, দেখি এখানে তো ডাটা 6টা ছিল, কিন্তু কিছু হলো কিনা এখানে, না কিছু হয়নি, তার মানে ডাটা আসেইনি। আবার একটু ট্রাই করি, দেখে কি হলো, দেখি ভালো নাম যদি না, মানে পচা নামই যদি না যায় তখন ভালো নাম দিব। আবারও এরর করতেছে, ডিফল্ট এরর হ্যান্ডেল স্যার। হ্যাঁ, ওখানে এই যে দেখেন আমাকে কারণ বলতেছে রুট কজের মধ্যে, বলতেছে জাভা ল্যাঙ্গুয়েজ নাল পয়েন্টের এক্সেপশন। আচ্ছা, অনেক কিছু বলছে, মূল ঘটনাও বলতেছে যেটা জাভা এসকিউএল কানেকশন প্রিপেয়ার স্টেটমেন্ট স্ট্রিং, বলতেছে বিকজ রিটার্ন ভ্যালু অফ ইউটিল গেট কন ইজ নাল। তার মানে আমার ডিভি ইউটিল ক্লাস কাজ করতেছে না, ঠিক আছে? সো ওকে একটু ঠিকঠাক করে দিয়ে আসতে হবে। চলেন ওকে আমরা একটু ঠিকঠাক করে দিয়ে আসি এবার। আচ্ছা, ফাইন। সো দেখেন আমরা এরকম একটা এরর পাচ্ছি, আমাদেরকে বলতেছে যে আমাদের এই যে ইউটিল ডিবি ইউটিল গেট কন এই যে জায়গাটা, এই জায়গা থেকে আমরা যে সার্ভিসটা পাওয়ার কথা, মানে যে কানেকশনটা পাওয়ার কথা, সেই কানেকশনটা আমরা পাচ্ছি না, আমাদেরকে কানেকশনটা দিতে পারতেছে না। সো কেন দিতে পারতেছে না সেটা আমরা একটু চেক টেক করে আসি এবার। হ্যাঁ, আচ্ছা, সরি, ভুল খুঁজে খাপ পাওয়া গেছে। সেটা হচ্ছে গিয়ে দেখেন এত বড় একটা জিনিস আমরা লিখেছি, এইটাকে আমরা কোথাও ব্যবহারই করিনি। সো এটাকে আসলে ব্যবহার করতে হবে। হ্যাঁ, সো ব্যবহার করার জন্য আমরা এখানে লিখব ক্লাস ডট ফর নেম, এটার মধ্যে আমরা ড্রাইভারকে পাস করে দিচ্ছি।
এটাকে আমরা পাস করে দিলাম এখানে। সো এইটাকেও দিতে হলেও আমাদেরকে একটা এক্সেপশন হ্যান্ডলার দিতে হবে। হ্যাঁ, তা আমি যেটা করব সেটা হচ্ছে এইটাকে এইখান থেকে কাট করে এটাকে আমি এই ট্রায়ের মধ্যে দিয়ে দিব। আর হ্যাঁ, আরেকটা দিতে হবে, কারণ এইখানে ভুল হলে এসকিউএল এক্সেপশন আর ধরতে পারবে না। ওকে, সো এটার জন্য আমাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে, এখানে আমি হাতে লিখবো না, অটোমেটিক নেই। সেখানে আমি ক্লিক করে দেখেন আমি লিখবো অ্যাড ক্যাচ ক্লজ। সো দেখেন আমাকে নতুন একটা ক্যাচ দিল। তার মানে যদি এইখানে ভুল হয় তাহলে আমাকে সে বলবে ক্লাস নট ফাউন্ড এক্সেপশন। এটা যদি পেয়ে যাই তাহলে আমাকে বুঝতে হবে যে আমার এই ড্রাইভার ক্লাসের কোথাও মানে এই জায়গায় কোন একটা ভুল আছে। আর যদি আমাকে বলে যে এসকিউএল এক্সেপশন, তাহলে আমাকে বুঝতে হবে যে আমার কোয়ারি রিলেটেড কোনো একটা ভুল আছে। ওকে, সো আমি সেভ করলাম, রান করলাম, আরেকবার দেখি কি বলে। এবার আবার বকাঝকা দেয় কিনা। সরি, এটাকে একটু কেটে দিই। সো আমি আবার সাবমিট দিলাম। সো দেখেন আমাকে হ্যালো ফ্রম জিএসপি, ইট মিনস বলেছিলাম যদি ডাটা সাকসেসফুলি সেভ হয় তাহলে যাতে সে আমাকে হোম পেজে নিয়ে আসে। তাহলে হোম পেজে নিয়ে আসছে, আর এখন সেভ হচ্ছিল না বলে আমাকে সেভ পেজে ধরে রেখেছিল। কিন্তু তো ডেটা সেভ হলো কিনা চলেন সেটা আমরা একটু চেক করে দেখি। এখন পর্যন্ত আমাদের 6টা ডেটা আছে। হ্যাঁ, তো আমি এটা চালালাম। তো দেখেন এই যে 7 নাম্বার ডেটা কিন্তু অলরেডি আমার সিস্টেমে চলে এসেছে। কোথায়? হ্যাঁ হ্যাঁ, এররটা আসার একমাত্র কারণ ছিল আমার ডিভি ইউটিলটা আমি প্রপারলি লিখিনি স্যার। এই যে এখানে সেটা হচ্ছে আমি আসলে ড্রাইভারটাকে এখানে লোড করিনি, কারণ ড্রাইভারটা লোড না করলে ও ডাটা মাইস্কেলে যেতেই পারবে না, মাইস্কেল পর্যন্ত যেতে পারবে না। সো মাইস্কেল পর্যন্ত যাওয়ার রাস্তাটাই আমি ওকে বলিনি ভুল করে। তো এই জন্য এটাকে আগে বললাম, বলে আমি আমার বাকি কাজগুলোকে এখানে কমপ্লিট করলাম। ওকে, হ্যাঁ বল। যেখানে এই লাইনটা যখন আপনি অ্যাটাচ করবেন তখনই আপনাকে বলবেই যে তুমি এটাকে হ্যান্ডেল করো। সো তখন আপনি সাউন্ড উইথ ট্রাইকেস দিয়ে দিবেন। এটার কাজ হচ্ছে যদি এই জায়গায় যে দেখেন আমি দেখাই, আমি ভুল করে এই আরটাকে মুছে দিলাম। হ্যাঁ, তো সব কিছু ঠিকঠাক রেখে আমি এটাকে রান করছি। রান করার পর আমি আবারও ডেটা দিচ্ছি। এবারে ইমেলটা দিলাম, কারণ আমার ইমেল ইউনিক করা আছে, এক ইমেল বারবার দেওয়া যাবে না। তো সাবমিট করলাম, এরর আসছে। সো কী এরর আসছে দেখি আমরা। এখানেও বলে দিচ্ছে কানেকশন পাচ্ছে না। আর আমি যখন এইখানে যাব, এটাতে যখন যাব, সরি আরও নিচে মনে এরর আছে। আচ্ছা আমি এররটা একটু মুছে দিই এখান থেকে। সো ক্লিয়ার, এখান থেকেও ক্লিয়ার। আমি আবার এই পেজটাকে রান করবো, কই জানো, আবার একটা ডাটা দিয়ে আমি রান করতেছি। এই ডাটা দিয়ে আমি রান করলাম। হ্যাঁ, সো রান করলাম। এবারে হ্যাঁ, আর লাগবে না, এখানে চলে আসি। দেখেন এবার আমাকে দেখেন বলে দিচ্ছে জাভা ল্যাঙ্গুয়েজ ক্লাস নট ফাউন্ড এক্সেপশন, এবং আরও বলে দিচ্ছে তোমার এই জায়গায় কোনো একটা ভুল আছে। আর নাই না কি নাই সেটা আমাকে বলবে না, সে বলে দিচ্ছে তোমার এই একটা জায়গার মধ্যে কোনো একটা ভুল আছে, এবং এই ভুলটা কোথায় আছে সেটাও সে আমাকে বলে দিচ্ছে যে তোমার ডিবি ইউটিলে ভুল আছে। আমি যখন এখানে ক্লিক করব তখন দেখেন আমাকে সে ডিরেক্টলি এই লাইনের মধ্যে নিয়ে আসবে এবং বলতেছে এই লাইনটাতেই তোমার ভুল আছে, তুমি এই লাইনটাকে ঠিক করে দাও আগে। ওকে, সো আমরা এটাকে ঠিক করলাম। সো ডান। এইবার আমি ডাউতে ব্যাক করতেছি, ব্যাক করে এই একটা নেমের বানান আমি ভুল করে দিচ্ছি। দেখেন ঠিক আছে, আমি আবার প্রোগ্রামে চলে যাই, আবার ডাটা সেভ করা ট্রাই করি, দেখেন কি বলে এবার। সো আবার দিলাম ডাটা, এটা আবার দিলাম কারণ ওখানে যাবেই না। ওকে, সো সাবমিট। গেল কেন? ও হোম পেজে তো যায়নি, এখানে রেখে দিয়েছে। আচ্ছা ফাইন, তাহলে চলেন আমরা এখানে যাই। আবার চলেন এখানে দেখি। সো এটা একটু আগে দেখেছিলাম, এই জন্য মার্ক করা আছে। এবার দেখি নতুন করে কি বললো আমাদেরকে। এই যে লাল কালির পরে এই যে কালো কালি শুরু হয়েছে, এইখান থেকে দেখা শুরু করতে বলতেছে আননোন কলাম নেই। বলছে এমন কোনো কলাম তোমার এই ফিল্ড লিস্টের মধ্যেই নাই, তুমি কেন এটা দিলা? বুঝতে পারছেন তো? তো আপনি যদি একটু চোখ কান খোলা রেখে প্রোগ্রাম করেন, ভুল করে আপনি সামনে আগানোর কোনো চান্সই নেই। মানে ভুল আপনি দেখতে পাবেন যদি দেখার ইচ্ছাটা থাকে। ক্লিয়ার? সো এই যেখানে বলেই দিচ্ছে। সো এবার আমি আবার ঠিক করে দিই। সো ডান। আপনি যদি ট্যাবলের নাম ভুল দেন, দেখেন দেখেন এটাও আপনাকে বলে দেবে। আমি আবার রান করি।
মানে আমি একটু বারবার দেখাচ্ছি কেন, বাসায় গেলে আপনার এই ভুল 100% করবেন। আর একটা ভুল ধরেই এমন হবে যে সারা রাত চলে যাবে, একটা ভুল আপনি সলভ করতে পারবেন না। সো দিলাম সাবমিট, আবারও যাই ইররে চলেন দেখি এবার আবার কি বকাঝকা করলো আমাদেরকে। So, আমরা আবার লগে গেলাম, কানেকশন স্টেটমেন্ট বিকজ জাভা, না এটা না তো, এই যেখানে সরি এই টমকেট এটাতে, হ্যাঁ। সো নিচে নামি, এটা তো একটু আগে ছিল আমাদের, তাই না? এই যে এটা, এবার আমরা একটু নিচে নামতেছি, দেখেন আবার কালো কালি শুরু হবে, তারপর আবার এই যে কালো কালি শুরু হলো। সো এখানে বকাঝকা আছে, এটা শেষ হওয়ার পরেই এই যে এখানে বকাঝকা আছে, হ্যাঁ। সো এখানে কোথায় 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 কোথায়, রে বাবা এত দূরে না, আরও কাছাকাছি আছে দাঁড়ান, এই যে এখানে, এই যে দেখেন ঠিক পড়লেনি, হ্যাঁ। বলছে এক্সেপশন, কি এক্সেপশন বলছে? টেবল, জেইই মানে জেই মানে কি, আমার ডাটাবেজের নাম, স্কিমার নাম। বলছে এই স্কিমাতে এমন নাম ডাজন্ট এক্সিস্ট, এরকম কোনো নামই নাই আমার কাছে। নাম নাই মানে টেবলই নাই, তার মানে তুমি এই জায়গাটা চেক করে নাও। ক্লিয়ার? সো এই জন্যই বললাম যে যদি আপনার ইচ্ছা থাকে যে না আমি প্রোগ্রাম প্রপারলি করবো, সো ভুল হওয়ার কোনো জায়গা আপনি পাবেন না। ডাটাবেজের নাম তো সবার আগে ইউজ করেছি স্যার, এই যে কানেকশনে, এই যে জেইই, বুঝতে পেরেছেন তো? জাস্ট আরেকবার একটু রিকল করতেছি যে আমাদের প্রসেসগুলো কি 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 আমরা শুরু করব। ওকে, ফার্স্ট কাজই হবে আমাদের ডেটাবেজেস ডিজাইন করে নেওয়া, মানে যে টেবলটাকে নিয়ে আমরা কাজ করব, এন্টিটিটাকে নিয়ে সেটাকে আগে করব। তার মানে সবার আগে আমরা বানাবো এন্টিটি ক্লাস, তারপর আমরা বানাবো আমাদের ইউটিল ক্লাস, ওকে, তারপর আমরা বানাবো আমাদের ডাও ক্লাস, তারপর আমরা চলে যাব ডিজাইন পার্টে। ক্লিয়ার? মনে থাকবে তো প্রসেসটা? এন্টিটি, ইউটিল, ডাও, দেন ডিজাইন। ওকে।